খার্গেকে সামনে রেখে এই জোট চলুক? দেখুন, এখন পর্যন্ত এই জোট ভ্রূণ অবস্থাতেও আসেনি। একটা অবয়ব পেতে অনেক দেরি। এই জোটের নামে তামাশা দেখে মানুষ ক্লান্ত। একটা প্রেস কনফারেন্সও এক জায়গায় বসে করতে পারলেন না, প্রত্যেকের মতো করে বেরিয়ে গেলেন। ও বৈঠক হবে, নেট প্র্যাকটিস চলবে, মানুষ স্থির করে নিয়েছে কাদের কি করবেন। পশ্চিমবঙ্গের জোট কি সম্ভব? তৃণমূলের সঙ্গে সিপিএম কংগ্রেসের এই জোটটা কি সম্ভব বলে মনে করেন? আমরা তো চাই যে পর্দার আড়ালে নয়, কাছের ফাঁক থেকে নয়, মশারির ভিতর থেকে নয়, সরাসরি সামনে এসে দাঁড়ান। কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম, ছোট ভাই আইএসএফ সবাইকে নিয়ে দাঁড়িয়ে যান। একটা ঐক্যবদ্ধ চেহারা দিন অন্তত পশ্চিমবঙ্গে। বাংলা তো পথ দেখায়, জোটের পথ তো বাংলাকে দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একই মঞ্চে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম দুজন দুদিকে বসবেন, এটা তো আমরা দেখতে চাই। দীপক এক সেকেন্ড কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে মোহাম্মদ সেলিম ঘোষণা করেছে তৃণমূলের সঙ্গে এই রাজ্যে কোনো জোট সম্ভব নয়। কি বলবেন? দেখুন, মোহাম্মদ সেলিম কি বলছেন তাতে সর্বভারতীয় প্রেক্ষিতে কি খুব একটা বেশি কিছু এসে যায়? এই জোটটাই সম্ভব নয়। প্রত্যেক রাজ্যে একে অন্যের বিরুদ্ধে লড়বেন, আর দিল্লিতে গিয়ে সমস্ত দল এক হয়ে প্রাতিষ্ঠানিক লুটকে আইন সিদ্ধ করবার জন্য পদযাত্রা করবেন, এটা সম্ভব নয়। দেশের মানুষ এতটা মূর্খ কিংবা রাজনৈতিকভাবে অচেতন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করছে, তখন উল্টো দিক থেকে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি কংগ্রেসের এই পরিবারতন্ত্র, সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব হলো না, এই পরিবারতন্ত্র শেষ করে দিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারতন্ত্র শেষ করুন আগে, সেই বিশ্বাস মানুষের মনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বিমান ছাড়ার আগেই তো এখানে তার উত্তরসূরির নাম ঘোষণা হয়ে গেছে, এমনকি দিনক্ষণও ঠিক করে ফেলেছেন। তো সুতরাং যে দলই আঞ্চলিক দল সম্পূর্ণ পরিবার নির্ভর, যাদের রাজনীতি পরিবারতান্ত্রিক রাজনীতি, তারা কি করে পরিবারতন্ত্র শেষ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি জানেন জোটের ভবিষ্যৎটা কি। সেই জন্য তিনি একটা বলার হয়ে বললেন, বিতর্ক তৈরি করবার সুযোগ করে। আজকে কংগ্রেস নেতা সৌম্য আইচ, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা, তিনি বলেছেন যে আজকে যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বসে আছেন, তখন কংগ্রেস কর্মীরা বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেসের নেতারা, মানে কুলপিতে পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মী যে খুন হয়েছিল তার বাড়িতে গেছে, গিয়ে বলছে সৌম্য আইচ, ধর্ষণকারী এবং ধর্ষিতা একই রাস্তায় পাশাপাশি চলতে পারে না। সুতরাং দিল্লিতে যা হচ্ছে হোক, বাংলায় তৃণমূলের সঙ্গে কোনো রকমের কোনো সমঝোতা সম্ভব নয়। কংগ্রেস তাহলে তিনি কংগ্রেস নামক রাজনৈতিক দলটাই কি করছেন? পশ্চিমবঙ্গে তৃণমূলের লুঠের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবেন, আর তৃণমূলের সমর্থনে এখান থেকে তাদের নেতারা রাজ্যসভায় যাবেন। কংগ্রেসের নামি দামি আইনজীবীরা তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূলের লুটকে একটা আবরণ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পড়বেন। মানুষ কি মূর্খ? আরেকটা বিষয় হচ্ছে যে উনি এটাও বলেছেন যে আবার কালকেই দেখবেন, আজকে ইন্ডিয়া জোটের বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার কালকেই দেখবেন মোদির সাথে গিয়ে মিটিং করে ফেলবে। দেয়ালের ওপরে বসে আছে, যেদিকে ভারী দেখবে সেদিকেই লাভ মারবে। আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো, বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব। করুন না লড়াই। মধ্যপ্রদেশে করেছেন, উত্তরাখণ্ডে করেছেন, ছত্তিশগড়ে করেছেন, রাজস্থানে করেছেন। লড়াই ভালো তো, লড়াই করুক। আমরাও চাই এত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। কংগ্রেস বিরোধী দলেরই মর্যাদা রাখতে পারছে না, এদিকে ওদিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে। আমরা চাই লড়াই করুন, ভালোভাবে লড়াই করুন। সংসদে আজকে যখন বিরোধীরা বিক্ষোভ করছিল, সেই সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মিমিক্রি করেন এবং সেটা রাহুল গান্ধী মোবাইলে ভিডিও করেন। অন্যান্য বিরোধী সাংসদরা যারা বিক্ষোভরত ছিলেন তারা হাসতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। রাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, তাকে উপহাস করে অঙ্গভঙ্গি একজন সাংসদ প্রকাশ্যে দেখাচ্ছেন, তা নিয়ে হাসি ঠাট্টা চলছে। সাংসদদের এটা কোন ধরনের শিষ্টাচার? দেখুন, তৃণমূলী সংস্কৃতি যেটা, সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে করেছেন। তৃণমূলের কাছে তো এটা নতুন কিছু নয়।
তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, কোমরে দড়ি পড়েই যাব বলেন। প্রতিবাদ বা প্রতিরোধের তো একটা ভাষা থাকবে। তারা প্রকাশ্যে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে লাইন দিয়ে লোককে নিয়ে এসে থুতু ফেলাচ্ছেন ডিমনিটাইজেশনের বিরুদ্ধে প্রতিবাদ করানোর জন্য। হোদল কুতকুত, কিমভূত কিমাকার, নাড্ডা ফাড্ডা চাড্ডা, এগুলো তো মানুষ শুনে অভ্যস্ত। তো তারা সেই কাজই করেছেন। কিন্তু কংগ্রেসের কতটা অবনমন রাহুল গান্ধীর এই ছবি তোলা দেখে সেটাও প্রমাণিত হচ্ছে। দিল্লিতে যখন কংগ্রেস, তৃণমূল, সিপিএম একসাথে বসে আছে, ঠিক তখনই কুলপিতে তৃণমূলের হাতে কংগ্রেসের কর্মী খুনের অভিযোগে মৃত কংগ্রেস কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেসের টিম। তেমনি ওখানে যখন সীতারাম ইয়েচুরি মমতার সঙ্গে বসে, তখন এখানে ইনসাফ যাত্রায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে পদযাত্রা করছে সিপিএম। দেখুন, মোহাম্মদ সেলিম কিংবা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের নেতৃত্ব বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মাটিতে সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্ব নিচুতলা পর্যন্ত কি বলছেন সেটা প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক একটাই, যে 2021-এ পশ্চিমবঙ্গে যে বাইনারি সেট করে দিয়েছে মানুষ, যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, অন্যান্য জায়গায় ভোট দেওয়ার অর্থ হচ্ছে পরোক্ষভাবে তৃণমূলকে সাহায্য করা, সেটা তাদের সমর্থক কর্মীরাও বোঝেন। এবারের নির্বাচন সরাসরি বিজেপি তৃণমূলের নির্বাচন। বাদবাকি যে দুটি দলের কথা বলছেন তারা দর্শক আসনে থাকবেন, এটা পশ্চিমবঙ্গের মানুষ আগেই তাদের বার্তা দিয়েছিলেন। তারা যদি বুঝে না থাকেন আবার বার্তা দেবেন। জোটের বৈঠক হওয়ার অনেক আগে প্রধানমন্ত্রী তিনি সংসদীয় কমিটির বৈঠকে বলছেন বিরোধী আসনেই থাকবে, আর বিরোধীরা যে আচরণ করছে তাদের দেখে মনে হচ্ছে সংসদে হামলাকারীদের ওরা সমর্থন করছে। প্রকাশ্যে সমর্থন করেছেন। রাহুল গান্ধীর যে বিবৃতি, সে তো পরোক্ষভাবে হামলাকারীদের সমর্থনের বিবৃতি। এটা সংসদে হামলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মূল যেটা স্তম্ভ, তার উপরে আক্রমণ হয়েছে। তার প্রশ্নচিহ্ন, সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। যদি এটা হয়ে থাকে তাহলে তো সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে বিষয়টা দেখার ছিল। যখন স্পিকার দায়িত্ব নিয়েছেন, তারা কার বিবৃতি দাবি করছেন? আরে বিবৃতি দাবি করে কি হবে? সরকার তো ব্যবস্থা নিচ্ছে, ভুল যে হয়েছে সেটা তো স্বীকার করেছে, দায় এড়িয়ে সরকার যায়নি। 3 রাজ্যে তাদের চূড়ান্ত পরাজয়ের পর এবং দুর্নীতির বিরুদ্ধে ইডি সিবিআই এর তদন্তে যে কালো টাকা উঠে আসছে, মানুষ সেটা যে দৃশ্যমানতায় আসছে, সেগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই আজকে পার্লামেন্টে প্রতিদিন হাঙ্গামা চলছে। আর অন্য কিছু এর মধ্যে নেই। শুধু কার্টুন শেয়ার করেছিলেন অম্বিকেশ মহাপাত্র, তার জন্য তাকে গ্রেপ্তার হতে হয়েছে। কিন্তু আজকে দিল্লিতে যা হলো, যেভাবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সবাইকে যেভাবে মিমিক্রি করা হলো বা যেভাবে অঙ্গভঙ্গি করা হলো, এবার মনে হয় কি এগিয়ে বাংলা, বাংলা তো এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো সেই কাজই তো বাংলার তৃণমূল সাংসদরা করবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো তৃণমূল, এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের কর্মসূচি। তৃণমূল যেটা করার সেটাই করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নন, তিনি তৃণমূলে সম্পৃক্ত। তার আচরণ এবং তৃণমূলের আচরণ একই। 24শে ডিসেম্বর গীতা পাঠের আসর, সেই দিনই রাজ্য সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে টেট পরীক্ষা হবে। দিলীপ ঘোষ হাইকোর্টে একটা মামলা দায়ের করেছিলেন যে টেট পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছেন এবং সেই সঙ্গে অর্ডার পাস করেছেন যাতে পরীক্ষার্থীদের এবং মানুষের অসুবিধা না হয়, পর্যাপ্ত পরিবহন রাখতে হবে, সুচারুরূপে সবকিছু পরিচালনা করতে হবে। দেখুন, আদালতের রায়ের বিরুদ্ধে তো বিজেপি কিছু বলছে না। দিলীপ ঘোষ আমাদের দলের নেতা, তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে তিনি এই কাজটা করেছেন। হঠাৎ টেট পরীক্ষাকে 24 তারিখ এগিয়ে আনা হয়েছিল কেন? হঠাৎ এলএলএম এর যে পরীক্ষা হবে এন্ট্রান্স, সেটাকে তারিখ পরিবর্তন করে কোন অজ্ঞাত কারণে আবার 24 তারিখে করা হয়েছে, এটা তো আমাদের প্রশ্ন। এখন আদালতের নির্দেশ যদি মেনে রাজ্য সরকার পরীক্ষার্থীদের জন্য ঠিকঠাক ব্যবস্থা করে দিতে পারে, সেটা তো আনন্দের কথা। কিন্তু আমরা আবার বলছি যে আদালতের এই অবস্থানে আমরা খুব একটা খুশি নই। এবার বনমন্ত্রীর দপ্তরে ইডি হানা দিল। সল্টলেকের অরণ্য ভবনে বন দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে গেলেন ইডি আধিকারিকরা। বাকিপুরের শালাকে বন দপ্তরে চাকরি করে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, চার্জশিটে এমনটাই উল্লেখ। সেই সঙ্গে বনমন্ত্রী থাকার সময়ও খাদ্য দুর্নীতি হয়েছে বলে এজেন্সি বলছে। সেই সংক্রান্ত তদন্তের জন্য অভিযান চালানো হয়। এর সঙ্গে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, গত 10 বছরে অন্তত
1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। দিল্লিতে পাঠানো রিপোর্টে এমনটাই দাবি করেছে ইডি। একটু অ্যাড করে দেবো, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি, এটা কি ডবল ডবল দুর্নীতি? একবার খাদ্য দপ্তর, এবার বন দপ্তর। দেখুন, আগে তদন্তকারী অফিসাররা গোডাউনে চালের বস্তা, গমের বস্তা খুঁজছিলেন, এখন জঙ্গলের মধ্যে ঢুকে অন্য কিছু খোঁজার চেষ্টা করছেন। আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলছে। ইডি যে টাকার পরিমাণ মহামান্য আদালতের সামনে রেখেছে, আমরা তার সঙ্গে একমত নই। আমরা মনে করি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, এই খাদ্য দপ্তরের দুর্নীতি। একদিকে ভুয়ো রেশন কার্ড, কৃষকদের এক্সপ্লয়েট করে তাদের ডিস্ট্রেস সেলিং করানো, কম দামে তাদের থেকে চাল বিক্রি করতে বা কিনতে বাধ্য করানো, অন্যদিকে বিভিন্ন জায়গায় নিম্নমানের খাবার সরবরাহ, পুরো ব্যবস্থাটাই লুট। আর বন দপ্তরে যখন গেছেন, ওখানেও তো মুখ্যমন্ত্রী বলেছিলেন তদন্ত হবে। ভয়ানক দুর্নীতি। এই নিজে বলেছিলেন আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক যে এত বড় দুর্নীতি কোনো জায়গায় হয়নি রাজীব ব্যানার্জিকে কেন্দ্র করে। আমরা প্রত্যেকটা জায়গায় ওখানে তদন্ত করব। সেই তদন্ত ওরা শেষ করতে পারেনি, ইডি গেছে হয়তো খুঁজতে। আচ্ছা, আমার লাস্ট কোশ্চেন, আমার একটা লাস্ট কোশ্চেন করি, লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে আজকে বৈঠকে বসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে সমঝোতায় কোনো অসুবিধা নেই, তবে সবাইকে যুক্তিযুক্ত হতে হবে, যুক্তিসঙ্গত থাকতে হবে। একের বিরুদ্ধে এক চাইছেন যে লড়াই জন্য একের বিরুদ্ধে এক হয়। উনি এই প্রসঙ্গেই বলেছেন যে যেমন কংগ্রেসের এই রাজ্যে 2টো আসন আছে, মানে কংগ্রেসকে 2টো আসন ছাড়বেন, আর বেশি ছাড়বেন না, একটা ইঙ্গিত উনি দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী এবার নিজের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করুন। তৃণমূলের আশীর্বাদে, তৃণমূলের বদান্যতায় তিনি সংসদে যেতে চান কিনা তার কাছে বিবৃতি নিন। তিনি কি বলছেন? বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে তিনি এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন, তো তার ভবিষ্যৎ তো ঠিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবার তিনি কি বলবেন? একের বিরুদ্ধে এক সময় কংগ্রেসের সময় লড়াই হতো। আমাদের রাজনৈতিক সাফল্য এটাই যে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, আমার মতাদর্শের সঙ্গে কোনো সমঝোতা না করে আমরা 2 থেকে এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আমাদের বিরুদ্ধে 1:1 জোট করবার জন্য দেশের 28টি বিরোধী দল এক জায়গায় বসে জোট জোট খেলা করছে। চলবে। আর কতজন বিরোধী সাংসদ অবশিষ্ট রইলেন সেই কাউন্ট এখন শুরু হয়েছে। তার কারণ 141 জন সাংসদ তো বেনজির সাসপেনশন। বেনজির প্রতিবাদে তো বেনজির সাসপেনশন হবেই। লক্ষ্য ছেড়ে উপলক্ষের দিকে দৌড়তে গেলে তো সাসপেন্ড হতেই হবে। প্রতিবাদ করবার অধিকার, প্রশ্ন তোলার অধিকার, যে কোনো দাবি জানানোর অধিকার প্রত্যেক নির্বাচিত জনপ্রতিনিধির আছে। ওয়েলে নেমে প্রতিবাদ জানানো একটা পদ্ধতি, কিন্তু সম্পূর্ণ পার্লামেন্টকে অচল করে দেবো, তার সব কাজকর্ম বন্ধ হয়ে যাবে, শীতকালীন অধিবেশনকে পণ্ড করে দেবো, আর শুধুমাত্র নিজেদের ব্যর্থতা, শুধুমাত্র নিজেদের ঘোষিত অবস্থান থেকে এতটাই তারা লজ্জা পেয়েছেন আজকে বিভিন্ন রাজ্যের ফলাফলে এবং বিভিন্ন জায়গায় দুর্নীতির তদন্তে, তারা সেদিক থেকে চোখ ঘোরানোর জন্য এই তামাশা শুরু করেছেন। তা কি করবেন? অধ্যক্ষ বন্ধ করে দিয়েছেন। আমাদের রাজ্যে কিছু না করে শুভেন্দু অধিকারী সহ বেশ কজন আমাদের বিধায়ক তারা সাসপেন্ড হয়ে গেছে। বিরোধী দলনেতা তিনি সাসপেন্ড হলেন, প্রকাশ্যে তার বিরুদ্ধে আক্রমণ চলেছে বিভিন্ন জায়গায়। তো এখানে কোনো গণতান্ত্রিক পরিসরও তো পশ্চিমবঙ্গে নেই। কলকাতা পুলিশ কমিশনার আজকে বলেছেন পুরো বিষয়টার উপর নজর রাখছে কলকাতা পুলিশ, দলিত ঝাড় বিষয় নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে সহযোগিতা করছে কলকাতা পুলিশ, বিধানসভা মহাকরণের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেখুন, কলকাতা পুলিশের ভূমিকা এখন সহযোগীর ভূমিকা। কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ যাদের কালিয়াগঞ্জে যাকে গ্রেপ্তার করার কথা ছিল তাকে গ্রেপ্তার করতে পারেনি, কলকাতা পুলিশরা বা রাজ্য প্রশাসন তাদের খুঁজে পায় না, বম্বে থেকে লোক এসে তাকে গ্রেপ্তার করছে, এই তো পরিস্থিতি। সুতরাং পশ্চিমবঙ্গের যোগ আছে, এটা প্রতিষ্ঠিত। বিভিন্ন প্রোগ্রামে এই ছেলেটিকে দেখা গিয়েছিল, সেটা মানুষ জানেন, অনেকের সঙ্গে তার ফটো আছে। এখন ফটো নিয়েও আমাদের কোনো বক্তব্য ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা তিনি একে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। বাংলায় থেকে যে এতগুলো বাড়ি ব্যবহার করেছে মূল চক্রী, তো তার সঙ্গে যোগাযোগ তো প্রতিষ্ঠিত হবেই ধীরে ধীরে বাংলার। কলকাতায় দিল্লি পুলিশ মূল চক্রী ডেরায় ডেরায় হানা ইতিমধ্যে চলছে। বড়বাজারের পর বাগুইয়াটির ভাড়া বাড়িতেও স্পেশাল সেল দিল্লির তরফে।
এবং 6 মাস ধরে সংসদ হানার ছক কষা হয়েছিল, জেরায় ভিতরে জেরায় এগুলো পাওয়া গেছে, পুরনো সিম রিনিউ করে তথ্য তালাশ শুরু করেছে দিল্লি পুলিশ। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো পশ্চিমবঙ্গ যেরকম একদিকে অনুপ্রবেশ এবং বিভিন্ন সন্ত্রাসবাদী দেশবিরোধী কার্যকলাপের জন্য যে মানুষরা ঢোকেন তাদের প্যাসেজ হিসেবে ব্যবহার করা হতো সেফ প্যাসেজ, এখন এখানে বিভিন্ন দেশবিরোধী কার্যকলাপের লালন ক্ষেত্র বানিয়ে দিয়েছে, বিচরণ কেন্দ্র বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 26-11 সিম এখান থেকে সংগ্রহ করা হয়। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি ভাড়া নিয়ে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করবার চক্রান্ত করা হয়। এই রাস্তার মধ্যে দিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবার চেষ্টা করে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে ধরা পড়া যায়, আবার এইখানেই বসে সংসদে এই ধরনের এই রং বেলুন নাকি ফাটানোর ব্যবস্থা করা যায়। তারও এখানে যা কিছু হচ্ছে পশ্চিমবঙ্গ, কেন্দ্র পশ্চিমবঙ্গ, এগিয়ে বাংলা। ফিরহাদ হাকিম বেশ কিছুদিন আগে বলেছিলেন বাংলায় খুব শীঘ্রই 50% উর্দু জনসংখ্যা বৃদ্ধি পাবে। কি বলবেন বিজেপি মুখপাত্র হিসেবে আপনি? আমি ফিরহাদ হাকিম বলেছেন যে বাংলায় আর কয়েক বছরের মধ্যে বাংলায় উর্দু ভাষাভাষীর সংখ্যা অর্ধেক হয়ে যাবে। 50% হবে। উর্দু উর্দু ভাষাভাষীর সংখ্যা 50% বৃদ্ধি পাবে জনসংখ্যা। মানে জনসংখ্যা এরকম স্টেটমেন্ট হলো, ও বলছে আপনি কমে যাবে, ও বলছে আপনি দেখতে পাচ্ছেন মানে এখন যা ভাষা আছে তাতে উর্দু ভাষায় কথা বলবে অর্ধেক জনসংখ্যা বৃদ্ধি হবে, 50% জনসংখ্যা বৃদ্ধি হবে। না কনফিউশন এটা নিয়ে বলছেন 50% হবে না 50% মানুষ উর্দু ভাষায় কথা কথা বলবে। বলবে। অর্ধেক রাজ্যবাসী অর্ধেক রাজ্যবাসী 50% মানুষ রাজ্যে তারা উর্দু ভাষায় কথা বলবে এমন দিন খুব তাড়াতাড়ি আছে। এটা মানে বাঙালি বাংলা ছেড়ে উর্দু বলবে, উর্দু। তো স্বাভাবিক, তো সেই পথেই তো তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চায়। এটা যদি ববি হাকিম বলে থাকেন, ববি হাকিম এর দূরদৃষ্টির প্রশংসা করতে হবে। কারণ যেখানে ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটা উচ্চারণ করতে গেলে কোনো মৌলবাদের আঘাত লাগে, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলে একজন প্রধান শিক্ষককে নির্মমভাবে পেটানো হয়, তার জীবন সংশয় বানিয়ে দেওয়া হয়, যেটা যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলতে পারেন মিনি পাকিস্তান, তো স্বাভাবিকভাবেই তাদের লক্ষ্যটা তো এটাই যে বাংলাকে নতুন করে ভাগ করার, এখানে জাতীয় সঙ্গীতের পরিবর্তে অন্য কিছু চালু করার, বাংলাকে বিচ্ছিন্ন করার, আরেকবার দেশ ভাগ করার। তো এটা তো একটা পৃথিবী জুড়ে একটা চক্রান্ত আছে, সেই চক্রান্তের শরিক তৃণমূল। সেটাই তো উনি এটা বলে থাকেন, আমি শুনিনি উনি বলেছেন কিনা। যদি এটা বলে থাকেন তাহলে তো দেশ বিরোধী কথাবার্তা, একদম সরাসরি উনি বলে দিচ্ছেন যে ভাষা পাল্টে দেব, বাংলাকে আক্রমণ, বাঙালি সত্তাকে আক্রমণ, রবীন্দ্রনাথকে আক্রমণ, বিদ্যাসাগরকে আক্রমণ। একটা প্রশ্ন আমার তিনটে আজকের বৈঠকে আজকের এই ইন্ডিয়া গেটের বৈঠকে দুটো মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তৃণমূলের নেতারা, সাংসদরা তারা বারবার বলতে শোনা গেছে যে পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম এলো খার্গে। আরেকজন নাম, তার নাম রাহুল গান্ধী, বারবার দলের তরফে তাকে প্রজেক্ট করা হচ্ছে। এই দুটো মানুষের স্বপ্ন আজকে ভঙ্গ হচ্ছে খার্গের জন্য। দেখুন, কংগ্রেস কোনোদিন গান্ধী পরিবারের থেকে বেরিয়ে আসতে পারবে না। রাহুল গান্ধীর নাম যেখানে ছিল, যে গুরুত্ব ছিল, যে নেতৃত্ব ছিল, সেটা হয়তো থাকবেই। ওই মল্লিকার্জুন খার্গের ক্ষমতা নেই রাহুল গান্ধীকে সরিয়ে দেওয়ার বা অপ্রাসঙ্গিক করা। এক, দুই হলো পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা সকলেরই জানা, কারোর স্বপ্নভঙ্গ হয়নি। কারণ যখনই লোকসভা নির্বাচন আসে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির উত্থানের পরে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে প্রতিবারই তৃণমূল কংগ্রেস বলেন যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আর ভোট যখন এগিয়ে আসে তখনই বলেন যে আমরাই হব মূল চালিকা শক্তি। এবারও তাই হবে, কারণ তৃণমূলের যে অবস্থা এখন, ফরওয়ার্ডের লাইনের প্লেয়ার তৃণমূলের নেই, ওরা হাফ লাইনে খেলতে যায়। তবে এখন তৃণমূল আর হাফ লাইনেও এই নির্বাচনে খেলতে পারবে না, এখন গোলপোস্টেই দাঁড়ান, গোলকিপার হওয়াই ভালো। কারণ 2024-এর পর, নির্বাচনের ফল ঘোষণার পর কার্যত পশ্চিমবঙ্গের তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বিরোধীরা বলছে কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক, এবং অভিষেকের বৈঠক, তার জন্য অভিষেককে বাঁচানোর এবং সমঝোতার বৈঠক। কি বলবো? এটাই তো আজকে জোটবের মিটিংয়ে আলোচনা করা দরকার ছিল। মুখ্যমন্ত্রীকে কে ওখানে জিজ্ঞাসা করেছেন সীতারাম ইয়েচুরি যে প্রধানমন্ত্রীর কাছে কেন যাচ্ছেন, বকেয়া আদায়ের জন্য না অভিষেককে বাঁচানোর জন্য?
এই প্রশ্ন কি করেছেন অধীর চৌধুরী ওই জোটের মিটিংয়ে বসে? তাকে তো এই প্রশ্নটা করা উচিত ছিল। পশ্চিমবঙ্গে যারা দিদি মোদি গটাপের তত্ত্ব নিয়ে রাজনীতি করেছিলেন, মানুষ তাদের অপ্রাসঙ্গিক করে বিধানসভায় শূন্য করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে কালকে বিজেপি কি কোনো কর্মসূচি নিচ্ছে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বৈঠক করবেন, রাজভবন যাওয়া এরকম কিছু নেই? আমার জানা আর শেষটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর আসা অনিশ্চিত হয়ে গেছে 24 তারিখ গীতা পাঠ অনুষ্ঠান। সম্ভবত প্রধানমন্ত্রী আসছেন না, তার বদলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রী আসছেনই এরকম নিশ্চিত কোনো বার্তা কোনোদিন ছিল না। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে। যারা আয়োজক আছেন তারা বিভিন্ন ধর্মীয় সংগঠন বা সাংস্কৃতিক সংগঠনের একজন দুজন ব্যক্তি আছেন, দূর দূর পর্যন্ত যার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই। তারা দেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তার অবস্থান বলেছিলেন। এখন যদি কোনো কারণে প্রধানমন্ত্রী না আসেন তো এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। তবে আমারও বিষয়টি পুরো জানা নেই। স্পেসিফিক দুটো করে নিই, সেটা হচ্ছে যেমনটা আজকে জোটের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর সেখান থেকে যেটা জানিয়েছেন নেতৃত্ব, সেটা হচ্ছে আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে। আমাদের নেতারা রাজ্যে সেখানকার নেতাদের সঙ্গে কথা বলবেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের যারা নেতারা রয়েছেন তারা কথা বলবেন। কিভাবে দেখছেন আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে আজকের বৈঠকে? দেখুন, ইন্ডিয়া জোটের নেতা কে, ইন্ডিয়া জোটের নেতারা কারা, এটাই তো মানুষের কাছে স্পষ্ট হলো না। আজকে জোটের বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করতে মল্লিকার্জুন খাড়গে বসলেন, তো স্বাভাবিকভাবেই কংগ্রেস জাতীয় দল তিনি বসেছেন। কিন্তু তার পাশে যদি অন্যান্য ওই পশু খাদ্যের যারা বেলে আছেন বা ওই ন্যাশনাল হেরাল্ডে যারা বেলে আছেন বা এখান থেকে যারা গেছেন, তারা যদি কাউকে দেখা যেত সবাইকে, তাহলে ভালো লাগতো। কিন্তু জোটের চিত্রটাই তো তারা মানুষের সামনে ঐক্যবদ্ধ রূপটা তুলে ধরতে পারছেন না। এবার তারা পলিটিক্যাল ট্যুরিজম করবেন। আমি আশা করব মুখ্যমন্ত্রী ভালো জয়নগরের মোয়া তাদের খাওয়াতে পারবেন। নির্ণায়ক সরকার, স্থায়ী সরকার, স্থিতিশীল অর্থনীতি, উন্নত ভারত, এই স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি সমৃদ্ধির প্রশ্নে। তারা এবার ঠিক করবেন, তো মানুষ বিচার করবেন। মল্লিকার্জুন খাড়গে, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, মানুষ ঠিক করে নেবে। আমার একটা প্রশ্ন আছে। আবার প্রশ্ন। বলছি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে যেভাবে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কি ক্ষমা চাওয়া উচিত? আর ইতিমধ্যেই জাট সম্প্রদায় তারা বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আর অন্যদিকে কুণাল ঘোষ বলছেন বেশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রসিকতার ঢঙে করেছেন, ধনকার দলদাসের মতো কাজ করছে। ধনকার দলদাসের তো মতো তৃণমূলের কর্মসূচি যেটা, সেটাই কল্যাণ ব্যানার্জি করেছেন। কেন কল্যাণ ব্যানার্জিকে বিচ্ছিন্নভাবে ব্যক্তি কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করা হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন আক্রমণ করে? তৃণমূলের কাজ তৃণমূল করেছে। রসিকতার ছলে তো অনেক কিছু হয়। অম্বিকেশ মহাপাত্র তো রসিকতার ছলে একটা কার্টুনকে খালি ফরওয়ার্ড করেছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জেলে রাত কাটাতে হয়েছিল তার লকআপে। তো ওটা হতেই পারে। তৃণমূলের যেটা সংস্কৃতি, সেই কাজই কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছে, নিষ্ঠা সহকারে করছে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, অফিসিয়ালি জানানো হবে। এই মুহূর্তে 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে। মানুষ দেখছে, মানুষ দেখবে। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, আর তার অর্থ হলো এটাই যে আসন সমঝোতা হবে এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। আসন সমঝোতা কিভাবে হবে বা আসন সমঝোতা হবে কিনা এটা নিয়ে সিদ্ধান্ত। সুতরাং আজকের যে মিটিংটা ছিল সেটা হলো একটু ঠান্ডা পড়েছে দিল্লিতে, সবাই অনেক জায়গা থেকে এসেছেন, একটা ভালো হাইটির প্রোগ্রাম ছিল, এর বাইরে কিছু নয়। এটা কোনো বৈঠকই ছিল না। ইভিএম নিয়ে বড় আন্দোলনে নামতে হবে, সেই আন্দোলনে নামা হবে এবং নির্বাচন কমিশনে যাবে বিরোধী দলের নেতারা। 100% ভিভিপ্যাট স্লিপ দিতে হবে, এই দাবিতে তারা আন্দোলনে নামছে। একদম ঠিক আছে, নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। কারণ একটু অসুবিধা হচ্ছে,
এখানে তো ব্যালট পেপার খেয়ে নিচ্ছে, ইভিএম বক্সটা বড়, ওটা খেতে পারবে না, খাওয়া নিয়ে সমস্যা, সেই জন্যই যাবে।